সেশনে আমাদের মাস্টারমাইন্ড হোমিওপ্যাথি গ্রুপের সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে এখানে ডিসকাস করব, নতুন একটা মেডিসিনে ঢুকব। তবে তার আগে দুটো একেবারে টাটকা কেস আছে গতকালকের। এই যে কয়েকটা মেডিসিন পড়ানো হয়েছে আমাদের, এই 4টে মেডিসিন মনে হয়, এর ভিতরেই এই পেশেন্টটা আছে। আপনাদের এটা ডায়াগনোসিস করতে হবে যে এটা কোন কোন পেশেন্ট বা কোন মেডিসিনের পেশেন্ট, তো সেটা এখন বলবো। তবে তার আগে এই যে আমরা গত ক্লাসে যে আমাদের পালসেটিলা প্রাটেন্সিস বলে, এটা পালসেটিলা আমরা যে শেষ করলাম, এতে সংক্ষেপে যদি কেউ বলতে পারেন যে এই রুব্রিকগুলো এই ছিল এবং এই রুব্রিকগুলোর ফিলিংসগুলো এই ছিল, তাহলে বুঝবো যে এগুলো মনে আছে। এখন কে বলতে পারবেন? 4টে রুব্রিক বললে হবে। পালসেটিলার মেইন যে 4টে রুব্রিক, কে পারবেন বলতে? না দেখে বলতে হবে। আগামী মাস থেকে সরাসরি ভিডিও কলে ক্লাস হবে, ঠিক আছে? সবাইকে দেখবো, কে বুঝতেছে কে বুঝতেছে না, কার ফিলিংস কেমন, এটা আমার দেখারও প্রয়োজন আছে। এই অন্ধকারে ক্লাস করব না, সরাসরি দেখবো, ইন্টারাকশন করব, মনে হবে যে সামনে বসে ক্লাস করছি। আচ্ছা, প্রথমে আমি যাচ্ছি অজয় স্যারের কাছে। অজয় দা, আপনি 3টে রুব্রিক বলবেন মাত্র। স্যার একটা হলো বাংলাটাতে আমি তো ভুলে বাংলা গেলাম বলা এটা। লাগবে না, ইংলিশ একটা হলো বলবেন। যে ভালোবাসার কাঙ্গাল, হুম, এটা ভালোবাসার কাঙ্গাল। আচ্ছা। হলো যে কথা গুছায় মানে দুর্বল মাইন্ড গুছায় বলতে পারে না, রোগী যখন গুছায় বলতে পারে না, অন্যের সাহায্য নেয় ক্লিং ক্লিং হুম হুম জীবনে হুম আচ্ছা, আপনার আবার নেটের গন্ডগোল হয়ে গেল। হ্যাঁ, তাহলে বলে। দুটো বললেন, আরেকটা হ্যাঁ। হলো যে আরেকটা হলো যে স্বার্থ আদায়ের জন্য ভালো ব্যবহার করে, ভালো মিষ্টি মিষ্টি কথা বলে, হুম ভালো বিহেভ করে স্বার্থ আদায়ের জন্য, হুম তার থেকে স্যার স্যার বলে আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে শেষটা আর থেকে বলি। সবার সাথে সে আরেকটা ভালো আছে, আচরণ করে। আরেকটা আছে, উপরে ভালো ভিতরে গরল, হুম, উপরে ভালো উপর ভিতরে সরল। গরল, হুম হুম সরল হুম ভিতরে গরল। আচ্ছা আচ্ছা আচ্ছা, আসি। প্রথমে বলেছেন কি? প্রথমে বলেছেন ভালোবাসার কাঙ্গাল, ভালোবাসার তাই না? কাঙ্গাল, হুম, বালতিতে যেমন পানি, বাড়িতে যেমন বালুতে। পানি পড়ে না ওরকম সে ভালোবাসা অ্যাবজর্ব করে, হুম, পোষায় না। পোষায় না, হ্যাঁ, যত দিবেন তত সে তত হুম হুম তার চাওয়াও বেড়ে যায়। এটাকে হুম ইংরেজিতে কি বলে? মাইন্ড অ্যাফেকশন অ্যাবজর্ব। অ্যাবজর্ব, অ্যাবজর্ব। অ্যাফেকশন অ্যাবজর্ব, এগুলো মনে রাখতে হবে। এগুলো কিন্তু আপনার মোবাইলে যে রেপার্টরি আছে, মোবাইলে কিভাবে রেপার্টরি চালাতে হয়, এগুলো আমি তাড়াতাড়ি ট্রেনিং দিব, ঠিক আছে? মানে জি আপনি জি। রোগীর ফিলিংস ধরে একটা রুব্রিক নেবেন, সেটা কিভাবে সফটওয়্যারে দিবেন সেটাও আমরা এখানে হাতে কলমে শেখাবো। তাহলে নিলাম কি? অ্যাফেকশন অ্যাবজর্ব। আচ্ছা, পরের আরেকটা রুব্রিক কি বলেছেন? আরেকটা বলছিলাম ওই যে ভালো ব্যবহার করে, স্বার্থ আদায়ের জন্য ভালো ব্যবহার করে, ডাক্তারকে ও স্যার স্যার বলে। ও আচ্ছা আচ্ছা, স্বার্থ আদায়ের জন্য যেটা করে ওটাকে বলে হচ্ছে ম্যানিপুলেটিভ। মানে ম্যানিপুলেট, হ্যাঁ। আপনার, হ্যাঁ, ম্যানিপুলেটিভ মানে সে, মানে আপনার সাথে এত সুন্দর ব্যবহার করবে কিন্তু তার ভিতরে একটা উদ্দেশ্য আছে, কৌশল, মানে লক্ষ্য আছে। ওইটা পাওয়া হয়ে স্বার্থ গেলে আদায়। স্বার্থ আদায়, এটাকে বলা হয় ম্যানিপুলেটিভ। আচ্ছা, হুম। ম্যানিপুলেটিভের আন্ডারে অনেকগুলো মেডিসিন আছে, কিন্তু ম্যানিপুলেটিভে পালসেটিলাও আছে। আচ্ছা, তারপরে 3 নাম্বার যে রুব্রিকটা বললেন সেটা হলো কি? হিংসা সবাইকে খুব মানে, আপন ভাব, হিংসা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উপরে ভালো ভিতরে গরল, উপরে সরল ভিতরে গরল। উপরে সরল ভিতরে গরল। ও জি, আচ্ছা, ওটাকে ওটাকে বলে হিপোক্রেসি। হিপোক্রেসি লিখছিলেন ওটা? দেখছিলাম মনে হয়। আচ্ছা, ওটা দেখি দেখেন স্যার, নাই তাহলে। দেখি দেখছি কিনা মানে দেখি উপরে লেখছি। একরকম ভিতরে আরেক রকম আর কি। জি জি আচ্ছা, জি, হিপোক্রেসি লেখা হয়েছিল। আচ্ছা লেখছি। আচ্ছা, তারপরে 4 নাম্বার লাস্টেরটা আর কি বললেন? একটা জানি স্যার কি বললাম, ভুলেতে গেলাম, সবার ভুলে সাথে ভালো গেলাম। ব্যবহার করে, তাই না? জি জি জি। সবার সাথে ভালো সবার ব্যবহার সাথে করে, সবাইকে আপন ভাবে সে,
সবাইকে আপন ভাবে, এটা হচ্ছে অ্যাফেকশনেট, মাইন্ড অ্যাফেকশনেট। ঠিক আছে, এইভাবে কিন্তু আমি কিন্তু পড়া জিজ্ঞেস করব, পড়া ধরবো, কারণ এইভাবে যদি না জিজ্ঞেস করি, না ধরি, আপনারা কিছুই পড়বেন না, আপনারা ফাঁকিবাজি করবেন, শেষে চেম্বারেও আপনি ডেভেলপ করতে পারবেন না, অ্যাডভান্স লেভেলে আপনি উঠতে পারবেন না। এখানে ফাঁকিজাকির কোনো কিছু হবে না। বয়স হয়েছে তো কি হয়েছে, মনে করবেন এখন আপনি শিশু, পড়ালেখা শুরু করছেন, বিশেষ করে এই সিস্টেমে, এই লেভেলে, এই পথে আপনি প্রথম স্টেপ শুরু করেছেন, এখানে পড়া দেওয়া, পড়া নেওয়া, এগুলো করতে হবে, নিতে হবে। আচ্ছা, এবার আক্তার ভাই দুটো বলবেন মাত্র, বলেন। স্যার আদাব, ভালো আছেন স্যার? আদাব। একটা হলো মাইন্ড ফিয়ার এসকেপ উইদাউট ডিজায়ার টু। না, এটা হলো মাইন্ড ফিয়ার এসকেপ উইথ ডিজায়ার টু। উইথ ডিজায়ার টু। ফিয়ার এসকেপ উইথ ডিজায়ার টু, হ্যাঁ। আরেকটা? আরেকটা হলো মেডিকেল এক্সামিনেশন। ফিয়ার মেডিকেল এক্সামিনেশন। আচ্ছা, এই দুটো বলতে আপনি কি বুঝেন? এটা হলো যে মেডিকেল টেস্ট করতে ভয় করে, ওই মেডিকেল পরীক্ষা নিরীক্ষা করতে একটা ভয় আছে ওর ভিতরে। আর একটা হলো ফিয়ার এসকেপ উইথ ডিজায়ার টু, মানে ওই আসতে ভয় একটা। আর এসকেপ মানে স্যার আশা, তাই না স্যার? ফিয়ার এসকেপ না, এসকেপ মানে পালিয়ে যাওয়া। মানে কোথায় পালায় যায়? অ্যালোপ্যাথির থেকে পালায় যাবে। অ্যালোপ্যাথি থেকে পালিয়ে, উইথ ডিজায়ার টু। অ্যালোপ্যাথির থেকে পালিয়ে হোমিওপ্যাথিতে চলে আসবে। কারণ কি, ওখানে কাটাছেড়া আছে। হোমিওপ্যাথিতে আসবে ওই সিস্টেম থেকে। এই সিস্টেমে হ্যাঁ হ্যাঁ, ফিয়ার এসকেপ উইথ ডিজায়ার টু। হ্যাঁ, মানে একটা করে ভয় করছে আর একটা আকাঙ্ক্ষা বাড়ছে, চাহিদা বাড়ছে। হ্যাঁ, ঠিক আছে। এইবার যাচ্ছি আমাদের দাদা শান্তনু দাদার কাছে। শান্তনু দা, আপনি দুটো বলেন। নমস্কার স্যার। নমস্কার। বাইরে আছি, তবু একটা বলছি। হ্যাঁ, অ্যাংজাইটি হাউসহোল্ড ম্যাটার্স ইন দ্য মর্নিং। অ্যাংজাইটি হাউসহোল্ড ম্যাটার্স ইন দ্য মর্নিং, হ্যাঁ। তারপরে আরেকটা দেখেন, সবার কিন্তু শেখা হচ্ছে। হ্যাঁ, সেটা হচ্ছে হাউসহোল্ড ম্যাটারের ব্যাপারে খুব ইয়ে থাকে। মাইক্রোফোনটা কাছে নিয়ে বলেন, নাহলে শোনা বোঝা যাচ্ছে না। মাইক্রোফোনটা কাছে নিয়ে বলেন। তার শরীর খারাপ হয় তখন কাজকর্ম নিয়ে বিশেষ চিন্তা করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা তো বলছেন। ভাবে যে আমি কি কাজ করবো, কি কাজ করবো। হ্যাঁ, ওই হাউসহোল্ডের ব্যাপারে খুব অ্যাংজাইটি থাকে। আর আছে ফাস্টিডিয়াস, গুড। ফাস্টিডিয়াস, ভেরি গুড। এই ফাস্টিডিয়াসটা বলেন। অর্থাৎ তার চাহিদা মতো তাকে ভালোবাসা দিতে হবে। না দিলে সে সন্তুষ্ট হবে না। মোট কথা তার হচ্ছে ফাস্টিডিয়াস হচ্ছে তার যে চাহিদা, ভালোবাসার চাহিদা, ওর মতো দিতে হবে। ও যেভাবে চাইবে সেইভাবে দিতে হবে। ও যদি বলে যে আমাকে পিঠে হাত বুলিয়ে দাও, বা আমাকে দুটো কিস করো, বা আমার হাত ধরে হাঁটো, ওর যে চাহিদাগুলো সেইভাবে করতে হবে। যদি না করো তাহলে সে অখুশি হবে। ওইখানেই তার ফাস্টিডিয়াস। হ্যাঁ, তোমাকে বললাম না যে তুমি আমাকে এইভাবে জিনিসটা দিচ্ছ কেন, এইভাবে দাও। এইভাবে তুমি আমাকে হাঁটতে তোমাকে এইভাবে আমি হাঁটতে বলছি, হাত ধরে হাঁটো, হাঁটলে না। বা তোমাকে বলছি এখানে একটা হাম্বি দাও, তুমি তা দিলে না। তার মানে ওর ফাস্টিডিয়াস, ও যেটা চাইবে ঠিক সেইটাই ওর মন মতো পূরণ করতে হবে, না হলে তার মনের আশা পরিপূর্ণ, সার্থক না, মানে সে খুশি হবে না। এটা হলো পালসেটিভ আর ফাস্টিডিয়াস। আচ্ছা, আর আরেকটা হচ্ছে এংজাইটি হাউসহোল্ড। অ্যাংজাইটি হাউসহোল্ড কি যেন আছে একটা, ম্যাটার্স অ্যাবাউট ইন মর্নিং। মানে সকালবেলায় ঘুম থেকে উঠলে, হ্যাঁ, সকালবেলায় ঘুম থেকে উঠলে তার চিন্তা থাকে যে সংসারে এত কাজ, এতগুলো মানুষের রান্না বাড়া খাওয়া, শরীর তো খারাপ, তো কাজ কি আমি করতে পারবো একা একা? যদিও সে কাজ করে,
কাজের জন্য তার কোনো নেই, কোনো অবজেকশন নেই, কাজ করতে তার ভালোই লাগে, কিন্তু সে ভাবে শরীর খারাপ, এতগুলো কাজ আমি করতে পারবো, বাবা কত কাজ পড়ে আছে আজকে, আমার তো এগুলো শেষ করতে হবে, পারবো কিনা কি জানি, শুরু তো করি। এই এই যে গেল। এবার পলাশ দা, খুব সুন্দর হচ্ছে, খুব সুন্দর চলছে আমাদের এবার পলাশ দা দুটো বলেন। আর আপনি এই যে বলছেন না, এইটা আমার খুব ভালো লাগে, খুব ভালো না না লাগছে। না, এগুলোর প্রয়োজন আছে, এগুলোর প্রয়োজন আছে। পলাশ দা দুটো বলেন, পারবেন? যে একবার মনে পড়তেছে ওই যে ঢং করে কথা বলে, ও আচ্ছা আচ্ছা, পিটিফুল হুম পিটিফুল হুম, পিটিফুল চিলড্রেন ইন, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। তারপরে না, ওটা পিটিফুল চিলড্রেন ইন না, ওটা হচ্ছে বলে হচ্ছে টিং পিটিফুল, না, ওটা তো আছে কান্না করে, উইপিং কান্না করে আর কি, এমন ভাবে কান্না করে অন্যদেরও কান্না চলে আসে, উইপিং পিটিয়াস চিলড্রেন ইন। আর একটা কি আছে? আরেকটা তো মনে পালসিটিলার এরকম পিটিস দিয়ে বেশ কয়েকটা আছে, পিটিয়াস চিলড্রেন ইনে আছে, হ্যাঁ হ্যাঁ ওরকম 2-3টা আছে। আপনার কাছে খাতা আছে না? খাতা দেখে বলবেন, অপশন নেই, সমস্যা নাই তো, খাতা দেখে বলতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার। খাতার আরেক জায়গায় রয়েছে, আমার যে শরীরে সমস্যা করছে তো শুয়ে আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আজকে দেখেন আমরা এখানেই আমরা কতগুলো রুব্রিক শিখে ফেললাম, তাই না? আবার নতুন করে ঝালাই হয়ে গেল। যখন দেখবেন যে পালসিটিলার মেয়েরা একটু ঢং করে কথা বলবে, ঢং করে কথা বলবে, সেক্ষেত্রে কিন্তু এই রুব্রিকগুলো আপনি আপনি বুঝতেই পারবেন। আর একটা কি কি বলেছিলাম, অ্যান্সারিং নোডিং বাই, খুবই ইম্পর্ট্যান্ট রুব্রিক। বড় বড় বাচ্চারা, বড় বড় ছেলে মেয়েরাও কিন্তু নোডিং করে কথা বলে, যে তুমি স্কুলে যাও, পানি টানি খাও ঠিক মতো, জল পানি খাও, আচ্ছা, মিষ্টি পছন্দ করো, কথা বলতে পারে কিন্তু বলে না, মাঝে মাঝে দু একটা হয়তো বলে, বেশিরভাগ দেখবেন নোডিং করে। আর যদি রাগ হয়, মনে মনে যদি মা বাবার উপরে রাগ থাকে, মনে করেন বাড়িতে কোনো কিছু নিয়ে রাগারাগি হলো, এবার রোগী আসলো আপনার চেম্বারে ওই অবস্থায় নিয়ে, তো সেক্ষেত্রে মানে জোর করে নিয়ে আসলো, এবার জিজ্ঞেস করলে ও বলবে না, মুড অফ হয়ে যাবে, কথা বলবে না, একবারে বলবে না। দু একটা কথা যদি বলতে চায়, ওখানে অ্যান্সারিং অ্যাভারশন টু অ্যান্সার, মানে অ্যান্সার দিতে যাচ্ছেন আপনি, কোশ্চেন করছেন, অ্যান্সার দিচ্ছেন, ওই জন্য টপিকটা ওখানে নেবেন, অ্যান্সারিং অ্যাভারশন টু অ্যান্সার। অ্যাভারশন কখন হয়? অ্যাভারশন তখনই হবে, মনে করেন একটা জিনিস আগে সে করতো, আগে সে বলতো, কিন্তু এখন সে করতেছে না বা এখন সে বলছে না, এখানে অ্যাভারশন ধরতে হবে। মানে আগে কথা বললে উত্তর দিত, কিন্তু এখন তার মুড চেঞ্জ হয়ে গেছে, এই জন্য অ্যাভারশন এসে গেছে, বিরক্তি, সাময়িক, এটা অ্যাভারশনটা সাময়িক হয়। তো এই জন্য কি, অ্যান্সারিং অ্যাভারশন টু অ্যান্সার, অ্যান্সারিং নোডিং বাই, এই তো হয়ে গেল। আর একটা কি বলছিলাম, যে উইপিং পিটিয়াস চিলড্রেন ইন, যদি কানে ব্যথা হয় বা দাঁতে ব্যথা হয়, দেখবেন এমন ভাবে করুণ সুরে কানবে, মা মা অনেক ব্যথা, তুমি অমুক আঙ্কেলকে একটা ফোন দাও না, ডাক্তার আঙ্কেলকে, এভাবে বলবে, মানে ঢঙের সাথে বলবে। আপনার আর কোনো কিছু জানার দরকার নেই যে ওর পানির পিপাসা কেমন, এটা সেটা আপনার দৈহিক লক্ষণ না জানলেও হবে। এটি হলো একেবারে মাইন্ড টেকনিকের যে মূল সূত্র, যেটা যে মূল টেকনিক, যেটা আপনি এইগুলো পেয়ে গেলে আপনার আর ওর পায়খানা কেমন, টয়লেট কেমন, জল পিপাসা কেমন, কোন সাইডে অ্যাটাক করে, মানে রাতে বাড়ে কিনা দিনে, ওইসব কিছুর দরকার নেই, আপনি সহজেই এটা ধরতে পারবেন। আর দেখবেন আরেকটা জিনিস একটু বাদ রয়ে গেছে, পালসেটিল অনেক বড় ওষুধ, তো দেখবেন আরেকটা জিনিস, সেটা হচ্ছে পালসেটিলার বাচ্চারা যখন অসুস্থ থাকে, তখন ওদেরকে মা যদি দুধ দেয়, দুধ 2 টান দেওয়ার পরেই বা 1 টান দেওয়ার পরেই কান্না শুরু করে, দুধ ছেড়ে দেবে মুখ থেকে, তখন দুধ খেতে পারবে না, তখন হচ্ছে কি, ওইটাকে বলা হচ্ছে ডিস্টার্ব অ্যাভাস্টুবিং আছে, আর একটা হচ্ছে উইপিং। এই রুব্রিকটা আমি ইসে লিখে দেব, এটা একটু বড় রুব্রিক, মানে হোয়েন টেকিং দ্য মাম্মা, মাম্মা মানে হচ্ছে বুকের দুধ,
উইপিং চিলড্রেনিং কোয়েন টেকিং মাম্মা, এরকম কি একটা রুব্রিক আছে, এটা আমি দিয়ে দিয়ে দিব। যখনই দুধ খেতে যাচ্ছে এক টান দেওয়ার পরেই ওর নিঃশ্বাস আটকে যাচ্ছে, মানে কি ওর সর্দি হয়েছে ঠান্ডা হয়েছে, ও ছেড়ে দিয়ে কান্না করছে, আর খাবে না, আবার কিছুক্ষণ পরে একটু দিল, এক টান দিয়ে ছেড়ে দিল। এইখানেও কিন্তু এই রুব্রিকটা আছে। তো পালসিটিলার রুব্রিক আছে অনেক, এত বড় মেডিসিন, তা আমরা অত দূর ঢুকিনি। মাঝে মাঝে আমরা পুরোনো জিনিসগুলো যখন একটু বলবো এই এক দুই একটা করে এই আমরা অ্যাঙ্গেল আমরা এখানে ইনপুট করে দিব। তো আজকে দেখুন আমি দুটো কেস দেখেছি গতকালকের, একদম নিউ কেস। এটা কি মেডিসিন হবে, আমরা এই যে যে তিনটা চারটা মেডিসিন আমরা শিখেছি এর ভিতরে আছে। আপনাদের বলতে হবে কি, আপনার থিম ধরে বলবেন, রুব্রিক সাজানোর দরকার নেই, রুব্রিক আমি বলে দিব, কিন্তু আপনাদের বলতে হবে একে আমরা কি কি ওষুধ দিব। এবার কেসটা লিখে ফেলেন, এই কেসটা লেখেন, সবাই খাতা কলম রেডি রাখেন, আমি বলছি। রেডি। এবার এক মহিলা রোগী আসছে, দেখেন বয়স কত, বয়স হচ্ছে 32। আচ্ছা, এবার এসে বলছে দাদা শরীর ভালো না, কেন, শরীর খুব দুর্বল, কি হয়েছে, বলছে অনেকবার পায়খানা হয়েছে, অনেকবার পায়খানা হয়েছে। আমি আর জিজ্ঞেস করিনি কতবার, অনেকবার হলে তো বোঝাই যাচ্ছে 10-12 বার তো হয়েছে, কিন্তু ওইসব প্রশ্নের ওগুলো সিলি কোশ্চেন, ওগুলো করার দরকার নেই, যে কয়বার হয়েছে দরকার নেই, অনেকবার পায়খানা হয়েছে। এবার প্রশ্ন দেখেন কিভাবে কেস টেকিং নেবেন, কি করে হলো, কি করে হলো, অনিয়ম কোনো কিছু হয়েছে, এটা করতেও পারেন নাও করতে পারেন, শুধু এইটুকু বললে কিন্তু হয়ে গেল, কি করে হলো। এবার সে উত্তর দিচ্ছে না, অনিয়ম তো তেমন কিছু হয়নি, তেমন কোনো কিছু অনিয়ম করিনি, যা খাই অন্যান্য দিনের মতো সেটাই আমি খেয়েছিলাম। কয়দিন হলো, বলে এই গত পরশুদিন থেকে হয়েছে। আচ্ছা, তো কি হচ্ছে এখন বলেন দেখি, পায়খানা কেমন হচ্ছে বলেন। সে বলছে পায়খানা প্রথম দিকে একটু ইয়ে ছিল, পাতলা টাইপের ছিল, হ্যাঁ, তো ভাবলাম যে এমনি হতে পারে, গ্যাস ট্যাস হয়েছে বা কিছু, কিন্তু পরের দিন দেখলাম, কিন্তু পরের দিন দেখলাম এত পাতলা, কিন্তু মানে প্রচন্ড দুর্গন্ধ হয়েছে। পাতলা আগেও ছিল, কিন্তু এবার আরো বেশি পাতলা হয়ে গেছে এবং দুর্গন্ধ হয়েছে। আচ্ছা, এবার আমাদের তো প্রশ্ন থাকে যে কি চিকিৎসা করেছো বা কোনো ওষুধ টষুধ খেয়েছো এর জন্য, না না আমি কোনো ওষুধই খাইনি। এখানে কিন্তু এন্টি পয়েন্ট, ভালো করে বুঝেন, কেন ওষুধ খাইনি সমস্যা হলেও আপনার মনে এটা জিজ্ঞেস করবে, আপনি কিন্তু বলবেন না কেন খাননি, এটা এইভাবে বলবেন না, শুধু একটু ট্রিকি কোশ্চেন করবেন। তো এই 2 দিন হয়ে গেল এরকম কষ্ট পাচ্ছেন এখনো, এটুক বলে ছেড়ে দিবেন, এখনো আপনি, এবার সে বলবে যে না ভাবলাম কমে যাবে, ভাবলাম কমে যাবে, ভাবলাম কমে যাবে। আরে তুমি তো জানো, এবার বলছে আরে তুমি তো জানো, কাছের মানুষ তো, তুমি তো জানো অ্যালোপ্যাথি ওষুধ আমি খেতেই পারি না, অ্যালোপ্যাথি আমার সহ্যই হয় না, এই জন্য আমি খাইনি, দিস ইজ দ্য কেস। তাহলে রোগীর এখন ফিলিংটা কি, টোটাল ফিলিংটা সংক্ষেপে করে দিচ্ছি, আপনারা এবার ভালো করে ধরবেন বুঝবেন। এই রোগীটার সমস্যা হলো 3 দিন যাবত একেবারে ডায়রিয়ার মতো পাতলা পায়খানা। তো জিজ্ঞাসা করলাম কি করে হলো, কোনো অনিয়ম হয়েছে, না অনিয়ম তো তেমন কিছু হয়নি, যা খাই ঠিক সেটাই তো খাই, যা খাই সেটাই খাই, তো পায়খানা কেমন হচ্ছে একটু জিজ্ঞেস করলাম, না করলেও পারতাম, তাহলে একটু সময় লাগতো ওর বলতে। তো বলছে যে প্রথমে পাতলা হয়েছিল, পরের দিন আরো বেশি পাতলা এবং এমন দুর্গন্ধ, তা মানে সহ্য করা যাচ্ছে না, আর বারবার তো টয়লেটে যেতে হচ্ছে, বিরক্ত লাগছে। হুম, তো কোনো ব্যবস্থা ট্যাবস্থা, কোনো ওষুধপত্র খেয়েছো,
না না, ওষুধ খাইনি, ভাবলাম যে দেখি ঠিক হয়ে যায় কিনা। আর তুমি তো জানোই আমি অ্যালোপ্যাথি ওষুধ খেতে পারি না, অ্যালোপ্যাথি ওষুধ আমার সহ্যই হয় না, এই জন্যই হোমিওপ্যাথি ওষুধ খাবো। দিস ইজ দ্য কেস। এখন এই ফিলিং ধরে আপনারা কোন মেডিসিনটা দিতেন, রুব্রিক পরে পরে চিন্তা করেন। এবার আপনি ভাবেন, 2 মিনিট ভাবার সুযোগ দিলাম। যে 4টে মেডিসিন বলেছিলাম, 4টে মেডিসিনের মধ্যে আছে বেলেডোনা, রাস্টক্স, হায়াসিয়ামাস, পালসেটিলা, আরেকটা যেন কি ছিল, আরেকটা যেন কি ওষুধ পড়ালাম, ক্যালকেরিয়া কার্ড পড়ানো হয়েছিল নাকি পলাশদা? জি স্যার, হয়েছে হয়েছে স্যার, ক্যালকেরিয়া কার্ড, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই কয়েকটার মধ্যেই আছে। হয়েছে। বলেন এবার। স্যার এটা আমার ল্যাকেসিস লাগছে, এই যে 2 দিন ধরে কোনো ওষুধ খাইনি, এটা ফিবুলাস ছিল। হ্যাঁ ফ্রিবুলাস আছে, কিন্তু আমি কিন্তু বলেছি দাদা, এখানে কিন্তু 5টা মেডিসিনের মধ্যে আছে, আপনি ল্যাকেসিস অনেক বেশি বাইরে চলে গেছেন। কি কি বলেছি? বেলেডোনা আছে, রাস্টক্স আছে, হায়াসিয়ামাস আছে, ক্যালকেরিয়া কার্ব আছে, পালসেটিলা আছে, এই 5টা মেডিসিনের মধ্যেই আছে। এবার আপনি আমার কোন মনে হয় কোন পালসের মধ্যেই আছে, হুম আমার মনে হয় পালসের মধ্যেই আছে এটা। পালসের মনে মধ্যে করতে আছে। বলছিলেন এই জিনিসটা আগে বলছিলেন, তো মাথা আনতে মনে হয় পালসের মধ্যে আছে এটা। আচ্ছা, দুইজনের উত্তর পেলাম, দুইজনের উত্তর পেয়েছি। হুম হুম হুম। এবার পলাশ দা। স্যার সঠিকভাবে বলতে পারতেছি না। আপনি কেসটা কি ভালো করে শুনেছেন? ওই কেসটা তো স্যার লাস্টের দিক দিয়ে যেটা ছিল যে আমি খেতেই পারি না, অ্যালোপ্যাথি খেতেই পারি না, ওটার ভিতরেই থাকার কথা আর কি। ভাবলাম কমে যাবে, এটা মেন, ভাবলাম কমে যাবে, এটা মেন। এই তো ফিলিংস গুলো বুঝতে পারতেছেন আস্তে আস্তে। আচ্ছা, ভেরি গুড। এবার ফিলিং যদি ধরতে পারেন তাহলে কিন্তু আপনি রাস্তা পেয়ে গেলেন। এবার ফিলিং এর আন্ডারে কি রুব্রিক হতে পারে? আচ্ছা, তো আপনারা কি কেসটা কি লিখতে পারছেন একটু? আমি লিখছি। পলাশ দা, স্যার দেখছি। আক্তার ভাই লিখতে পারছেন? জি স্যার, লিখেছি, মোটামুটি লিখেছি। আপনার দৃষ্টিতে কোন মেডিসিন আসে বলেন? ব্রাউনিয়া। ব্রায়নিয়া তো পড়াইনি। ব্রায়নিয়া কি পড়ানো হয়েছে? ও, ব্রায়নিয়া পড়ানো হয়েছে তাই না? আচ্ছা আচ্ছা, ব্রায়নিয়া পড়ানো হয়েছে, তো তাহলে তো 5টা-6টা মেডিসিন হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে। এইবার দেখুন, আমার কথা শুনতে পাচ্ছেন? জি, নিয়ে পড়ানো হয় নাই। হুম, এবার আমি বলি, আপনারা 2টা জায়গাতে খুব সুন্দরভাবে ধরেছেন, 2টা জায়গায় খুব সুন্দর হিট করেছেন, খুব ভালো লাগলো আমার। সেটা হলো কি, যে দেখি কমে কিনা, দেখি কমে কিনা, এই জন্য কিন্তু অপেক্ষা করেছে। এইখানে কিন্তু তার একটা ফিলিংস আছে, সেটা হচ্ছে কি, আমি রুব্রিকটা দিয়ে দিচ্ছি, এটা আপনারা ঠিকই বলেছেন, ঠিকই ধরেছেন। চ্যাট বক্স ফলো করেন সবাই। দেখেন দিয়েছি, মাইন্ড ফ্রিভুলাস, এই রোগীটা ছিল ফ্রিভুলাস, দেখি কমে কিনা, দেখি যখন এরকম বলবে আপনি এই রুব্রিকটা সঙ্গে সঙ্গে ধরে নেবেন। এইবার দেখুন পরে কি বলছে। পরে বলছে, তুমি তো জানোই আমি অ্যালোপ্যাথি ওষুধ সহ্য করতে পারি না, ওই জন্য অ্যালোপ্যাথি ওষুধ আমি খাই না, তোমার কাছে এসেছি, তুমি আমাকে ওষুধ দাও, ব্যাস হয়ে গেল। এইখানে একটা জিনিস খেয়াল করেন, যে অ্যালোপ্যাথি ওষুধ ওর সহ্য হয় না মানে কি, অ্যালোপ্যাথি ওষুধ খেলে ওর অসুবিধা হয়, রিয়াকশন করে, দেখা গেল খেলে মাথা ঘুরায়,
বা অন্য কোনো সমস্যা হয়, ঠিক আছে, এই কারণে সে অ্যালোপ্যাথি ওষুধ খায় না। এই যে একটা বিষয় গেল, এখানে কিন্তু ধরবেন। আর কি বলেছে, ও আমরা তো ফ্রিবুলাস নিয়েছি আর অ্যালোপ্যাথি ওষুধ খায় না, তাহলে এখানে ওষুধের একটা অ্যাগ্রাভেশন বা সাইড ইফেক্ট আছে, এই কারণে খায় না। আর একটা কি, তোমার কাছে এসেছি, তুমি আমাকে এমন ওষুধ দিবা যাতে আমি ভালোভাবে সুস্থ হই, এটা সে বলে নাই কিন্তু। আমি তোমার কাছে এসেছি তার মানে তুমি আমাকে সুস্থ দাও, ওষুধ দাও। তোমার ওষুধটা অনেক ভালো হয়ে থাকে, নরম নরম হয়ে থাকে, ওই অ্যালোপ্যাথি ওষুধের মতো চড়া না। অ্যালোপ্যাথি ওষুধ ওর জন্য চড়া, কিন্তু তোমার হোমিওপ্যাথি ওষুধ খুব মাইল্ড, ঠিক আছে। এবার দেখেন শান্তনুদে একটা রুব্রিক দিয়েছেন, কিন্তু এই রুব্রিকটা একটু বেশি হয়ে গেছে, একটু হাই ভোল্টেজ হয়ে গেছে। সেটা হলো কি, ডেলিউশন পয়জন মেডিসিন বিং পয়জন বাই। আচ্ছা, পয়জন মানে কি? পয়জনটা হচ্ছে যখন ওষুধ খেলে তার বিভিন্ন রকমের সাইড এফেক্ট হয়, ঠিক আছে। আচ্ছা দাঁড়ান, আমি একটু আর একটু ক্লিয়ার করে দিচ্ছি। এবার আসি। শান্তনুদা এখানে একটা রুব্রিক দিয়েছেন, ডেলুশন পয়জন বিং পয়জন, কি যেন লিখেছে, হি হ্যাজ বিন, এরকম কিছু ডেলুশন। আচ্ছা আচ্ছা, ডেলুশন পয়জন বিং, দেখে নি আরেকবার কি লিখছে। পয়জন ভাই। হ্যাঁ, এইখানে একটা রুব্রিকটা ঠিক মতো সিলেকশন হয়নি। কারণ কি, ডেলুশন মানে কি? ডেলুশন মনে হচ্ছে তার মনে হয় সে ওষুধ খেয়ে তার ভিতরে পয়জন হয়েছে, কিন্তু এখানে কি পয়জন কি হয়েছে? না, হয় নাই। সে কিন্তু আগেই খায়নি, সে অ্যালোপ্যাথি ওষুধ আগে খেত, কিন্তু খেয়ে তার ওই রকম সমস্যা হয়েছিল, এই জন্য এই রোগের ক্ষেত্রে সে কিন্তু অ্যালোপ্যাথি ওষুধ খায়নি। যদি হতো তাহলে এই রুব্রিকটা আমরা নিতাম। অতএব এই রুব্রিকটা এখানে হ্যাজবিন দিয়ে হবে না। ডেলুশন এটা হচ্ছে তার মনে হয়, তার একটা ধারণা যে এই ওষুধটা খেয়ে আমার এটা হয়েছে। এখানে ফিয়ার দেওয়া যাবে, কিন্তু ফিয়ার দিয়ে আমরা এখানে নিব না, কারণ ফিয়ারের ইয়েটা অ্যাসপেক্টটা একটু আলাদা। আমরা আস্তে আস্তে রুব্রিকগুলো একটু গভীরে ঢুকবো, কিন্তু এখানে দেখেন সংক্ষেপে ছোট্ট একটা রুব্রিক নেবেন। এখানে নেবেন কি, যে সেন্সিটিভ ড্রাগ ফ্রম। ড্রাগ মানে কি খেয়াল করেন, ড্রাগ বলতে কি বোঝায়? ড্রাগ আর মেডিসিনের মধ্যে তফাৎ জানেন? আমি জানি আপনারা হয়তো কম জানেন। ড্রাগ আর মেডিসিন এর তফাৎ আছে। সেন্সিটিভ ড্রাগ ফ্রম, দেখবেন দোকানে হাজার হাজার ওষুধ সাজানো থাকে। এতক্ষণ পরে সুব্রত দা আসলো। দোকানে গেলে যখন আপনি যাবেন, দেখবেন হাজার হাজার ওষুধ সাজানো আছে, এগুলোকে বলে ড্রাগ। কিন্তু ভালো করে শোনেন, কিন্তু ওইখান থেকে একটা ড্রাগ যদি আপনার জন্য পারফেক্টভাবে সিলেকশন করা হয়, আপনার রোগের উপকারের জন্য, রোগ সারাবার জন্য, ওইটি হবে তখন মেডিসিন। বুঝাতে পারছি? ড্রাগ হচ্ছে অনির্দিষ্ট, যে কোনো একটা ওষুধকে ড্রাগ বলা যেতে পারে, কিন্তু ওটা যখন আপনার জন্য সিলেক্টেড হবে, ওইটা হয়ে যাবে মেডিসিন। ব্যাস। এবার দেখেন, ওই মেডিসিন ওর ভাষা আবার আলাদা। এবার মেডিসিন আর আমাদের হোমিওপ্যাথিতে রেমেডি বলে। রেমেডিটা কীরকম? যখন দেখবেন একটা হোমিওপ্যাথিক মেডিসিন যখন আপনার জন্য
একেবারে মানে সিমিলিমাম হবে, সব দিক থেকে মিলবে, একেবারে পারফেক্ট অ্যাকুরেট আপনার রোগ যন্ত্রণা কিওর করার জন্য, ওইটা তখন হবে রেমেডি। যখন সঠিক ওষুধটা সিলেকশন হবে আপনার অসুস্থতার জন্য বা রোগের জন্য, তখন সেটা হয়ে যায় রেমেডি। আর রেমেডি বাইরে আমরা তখন বলি এটা মেডিসিন। মেডিসিন আর রেমেডি এইটুকু হচ্ছে তফাৎ। আর মেডিসিন আর ড্রাগ, ড্রাগ হচ্ছে কমন শব্দ। ড্রাগের মধ্যে ভালো মন্দ দুটো দিক থাকে। যেমন আমার জন্য আমার জ্বর হয়েছে, আমার জ্বর হয়েছে, জ্বরের জন্য যে ওষুধটা আমি খাবো ওইটা হচ্ছে মেডিসিন। এবার জ্বরের জন্য যদি আর একটা অন্য ওষুধ দেয়, তাহলে সেটা কি আমার বডিতে কি হবে, পার্শ্ব প্রতিক্রিয়া, বিভিন্ন রকমের সমস্যা তৈরি হবে। ওইটা কিন্তু মেডিসিন হলো না, ওইটা তখন ড্রাগের আন্ডারে পড়ে। এই জন্য দেখবেন যে ড্রাগ বলতে কি বোঝায়, ড্রাগ অ্যাডিকশনটা কি? ড্রাগ সেটাও তো ওষুধ, এক ধরনের ওষুধ না? ড্রাগ অ্যাডিকশন মানে কি, আপনি যেটা খাচ্ছেন আপনার শরীরে ভালোর জন্য খাচ্ছেন না, ওটা আপনার ক্ষতি করবে, আপনি জেনেই খাচ্ছেন, নেশা খাচ্ছেন। যেমন এই যে আপনি এই যে কাশির যে ওষুধ সিরাপগুলো, কাশির যে ওষুধগুলো, এগুলো যখন কাশি হয় তখন খায়, এটা খেলে কাশি ভালো হয়, এটা তখন মেডিসিন। এবার যখন আপনার কাশি হচ্ছে না, যখন কাশি হচ্ছে না, আপনি এটা নেশা করার জন্য আপনি এরকম এক বোতল সিরাপ পুরো খাচ্ছেন, দিস ইজ ড্রাগ, এটাকে বলে ড্রাগ অ্যাডিকশন। তাহলে আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তা এখানে এই যে পালসেটিলার রোগীটা, ও কি, ওটাকে মেডিসিন বলে না, ওর জন্য ওটা খারাপ, কারণ ওইটা খেলেই তার শরীরে সমস্যা তৈরি করে। এই জন্য আমরা এখানে কি রুব্রিক দিচ্ছি, মাইন্ড সেন্সিটিভ ড্রাগ ফ্রম। আশা করি বুঝতে পেরেছেন, একদম সুন্দর করে বুঝিয়ে দিলাম। সেন্সিটিভ ড্রাগ ফ্রম, সেন্সিটিভ মেডিসিন ফ্রম না, কিন্তু সে ওইটাকে বলছে ড্রাগ, কারণ ওটা তার শরীরে মানে শুট করে না, ওটা খেলেই তার সমস্যা হয়, ওটা খেলেই তার মাথা ব্যথা করে, মাথা ঘুরায়, ঘুম কমে যায়, এই কারণে সে খায় না। এবার রুব্রিকটা ক্লিয়ার। আর একটা কি দেখেন, তাহলে এই রোগীটা বলছে কি যে ডাক্তার সাহেব আমার পাতলা পায়খানা তো হচ্ছে 3 দিন ধরে, ভাবলাম এমনি কমে কিনা দেখি, এমনি কমে কিনা দেখি, সেটা রুব্রিক বললাম কি, মাইন্ড ফ্রিভুলাস। এইবার যখন বলছে যে অ্যালোপ্যাথি ওষুধ আমি খাই না, আমার শরীরে এটা সহ্য হয় না, কি বললাম, মাইন্ড সেন্সিটিভ ড্রাগ ফ্রম। তোমার কাছে এসেছি, তুমি ওষুধ দাও। আমার কাছে আসলে একেবারে মাইল্ড কোমল ওষুধ পাবে এবং এটা খেয়ে সে সুস্থ হয়ে যেতে চায়। এখানে কি, মাইন্ড ক্যারিড ডিজায়ার টু বি ক্যারিড, কেয়ারে স্ট্যান্ড। ওই পালসেটিলার রুব্রিক ছিল মাইন্ড ক্যারিড ডিজায়ার টু বি, কেয়ারে স্ট্যান্ড। খুব ভালো করে এই রুব্রিকটা যেন মনে থাকে সবসময়। দেখবেন তার যে আস্থা, যে ভরসা, যে এইটা খেলে আমার শরীরে কোনো সাইড এফেক্ট করবে না, এটা আমার ভালো লাগে, আমার শরীরের জন্য সাপোর্ট করবে, আমি সেই ওষুধটাই খাবো। এটা হচ্ছে ক্যারিড ডিজায়ার টু বি, কেয়ারে স্ট্যান্ড। আমি লিখে দিচ্ছি, মাইন্ড দেখুন, মাইন্ড ক্যারিড ডিজায়ার টু বি ক্যারিড, কেয়ারে স্ট্যান্ড, মানে একেবারে আলতো ভাবে, কোমল ভাবে সে আপনার কাছ থেকে ক্যারি হতে চায়, আপনার ওষুধের দ্বারা ক্যারি হতে চায়। ঠিক আছে, এইটা আর একটা খুব সুন্দর পয়েন্ট দেখেন, পড়াতে গেলে মনে আসে, পড়তে গেলে মনে আসে, স্টাডি করতে গেলে মনে আসে। দেখবেন পালসেটিলার বাচ্চাদের, ভালো করে শুনে, অজয় দা আপনার মাইক্রোফোনটা একটু বন্ধ করেন, শব্দ আসতেছে, অজয় দা। আচ্ছা আচ্ছা। এবার দেখেন পালসেটিলার বাচ্চারা যখন অসুস্থ হয়, ওদেরকে আপনি কোলে নিলেন, ভালো করে দেখেন আমাকে, এভাবে মনে করেন কোলে নিলেন, কোলে নিয়ে যদি এরকম নড়ান একটু জোরে, ও কান্না করবে, ওকে আস্তে আস্তে ক্যারি করতে হবে, বা আস্তে ধীরে এইভাবে নিয়ে হাঁটতে হবে। একটু নাড়াছাড়া বেশি দোলা পড়লে কাঁদবে, তার মানে কি সে আস্তে করে ক্যারি হতে যাচ্ছে আপনার কাছে। একটু এরকম নাড়াছাড়া দিলেই বা একটু জোরে হাঁটলেই কাজ হবে না।
আস্তে আস্তে হাঁটতে হবে, আস্তে আস্তে ধীরে ধীরে হাঁটতে হবে, ধীরে ধীরে তাকে ক্যারি করতে হবে। এই জন্য এই রুব্রিকটা এখানেও নেওয়া হয়। মাইন্ড ক্যারিড ডিজায়ার টু বি ক্যারিড, ক্যারে স্ট্যান্ড। একটু জোরে হাঁটলেই কানবে, চিৎকার মারবে, কান্নাকাটি শুরু করে দিবে। এই জন্য ওকে সবসময় আস্তে আস্তে হাঁটতে হবে। কিন্তু দাঁড়ায় থাকলে হবে না, এখানেও প্রবলেম আছে। যদি দাঁড়ায় থাকেন তাহলে কিন্তু হবে না, হাঁটতে হবে আস্তে আস্তে, জোরে নাড়া লাগলেই কানবে। তাহলে এটা হলো 5 সেট। আর যদি চুপ করে ধরে নিয়ে বসে থাকেন, ওখানে আরেকটা রুব্রিক আসবে, ওটা আমরা পরের দিন বলবো, নাহলে মিলে যাবে, মিশে যাবে। আচ্ছা, তাহলে এই যে এই রোগীটার ক্ষেত্রে আমরা মেডিসিন কি দিলাম, এই 3-4টে রুব্রিক দিলে মেডিসিন আসে পালসেটিলা। মেডিসিন কি আসে? পালসেটিলা। আপনাদের আমি ক্লাসিক্যাল এবং মাইন্ড দুটোই কেন শিখাচ্ছি জানেন? এক হাত দিয়ে মাছ ধরা কঠিন, 2 হাত দিয়ে ধরা কঠিন, সহজ। এই জন্য কিন্তু আমি এটা শেখাচ্ছি, যেটা আর কেউ শেখায় না। দুই দিক থেকে শিখতে পারবেন। আপনার যদি থার্ড আই, আপনার যদি ব্রেন যদি শার্প হতো, বা আপনি যদি টেকনিক ইউজ করতেন, আপনি প্রথম ধাপেই মেডিসিনটা বের করে ফেলতে পারতেন। ক্লাসিক্যাল যে কথাগুলো বলছি ওইগুলোর ভিতরেই মাইন্ড পর্যন্ত আসা লাগতো না, আগেই দরজা একটা রেখে আসছি, ওই দরজা পার করে পরে শেষ দরজায় এসে আপনারা সবাই ঠোকাঠকি করছেন। সেই প্রথম দরজাটা কি ছিল? পায়খানা কেমন হচ্ছে বলছিল, যে প্রথম দিন তো তরল হয়েছিল, তারপর দিন আরো তরল, এবং এত দুর্গন্ধ, দেখেন চেঞ্জ হয়ে গেছে। কিন্তু পালসেটিলার রোগ লক্ষণ বলেছি চেঞ্জ হয়ে যাবে, ঘন্টায় ঘন্টায় চেঞ্জ হতে পারে, 12 ঘন্টা চেঞ্জ হতে পারে, একদিন পরেও চেঞ্জ হতে পারে। আগে পাতলা ছিল, আরো পাতলা হলো, এবং দুর্গন্ধ ছিল, আগে তো দুর্গন্ধ ছিল না। সিমটম এটা ক্লাসিক্যালে আছে। বা সকালে সবুজ হলো, পরের দিন হলুদ হলো বা লাল হলো, এগুলো খেয়াল রাখবেন। এগুলো যদি ধরতে পারতেন তাহলে বুঝিয়ে ফেলতে পারতেন। আর পালসেটিলার রোগীদের বেশিরভাগ কিন্তু এই ধরনের, দেখবেন এই ধরনের সিমটম নিয়েই আসবে। ঠিক আছে, এবার আরেকটা বলতেছি, দেখেন এটাও কিন্তু ওই একই দিনের কেস, কিন্তু একটু ভিন্ন, সামান্য একটু। এবার কিন্তু ভালো করে ব্রেন কাটাবেন, ব্যাস শুনুন। এবার এই রোগীটা এসেছে, লিখবেন কিন্তু, এগুলো কিন্তু পরে আপনার কাজে লাগবে। রোগী এসেছে, দেখেন এটাও মহিলা, বলছে দাদা টয়লেট করতে করতে তো অবস্থা খুব খারাপ। রোগী বলছে দাদা টয়লেট করতে করতে তো অবস্থা খারাপ। এবার ডাক্তার, মানে ডাক্তার জিজ্ঞেস করছে, ডাক্তার কবে থেকে হলো, কবে থেকে হলো? এবার রোগী গত পরশু দিন থেকে হচ্ছে। গত পরশু দিন থেকে হয়েছে। এবার লেখেন ডাক্তার খাওয়া দাওয়ায় কোনো অনিয়ম হয়েছিল? ডাক্তার খাওয়া দাওয়ায় কোনো অনিয়ম হয়েছিল? এইবার রোগী একটু ব্র্যাকেটে লেখেন হাসছে, মানে রোগী হাসছে, ব্র্যাকেট শেষ করেন। এবার বলছে একটু তো হয়েছে, একটু তো হয়েছে। এবার ডাক্তার কি হয়েছে বলুন? ডাক্তার কি হয়েছে বলুন? এবার ব্র্যাকেটে লেখেন আবার, এবার রোগী একটু লজ্জা পেল, এবার রোগী একটু লজ্জা পেল। এই রোগীর বয়সও ওরকম, কত 33-34 এরকম হবে আর কি। রোগী একটু লজ্জা পেল। এবার দেখেন পাশে বসা স্বামী, আমি বললাম না পালসেটিলার যে ইয়েটা, স্বামীরা মানে রোগীরা, এটাও পালসেটিলার, কিন্তু আমি আগেই ফাঁস করে দিলাম, কিন্তু রুব্রিকগুলো কি সেটা খুব ইম্পর্ট্যান্ট এখানে।
পাশে বসা স্বামী বলছে, পাশে বসা স্বামী বলছে, হাজব্যান্ড বলছে, দুদিন আগে 2 দিন আগে নতুন মেয়ে জামাই বাড়িতে গিয়েছিল। 2 দিন আগে নতুন মেয়ে জামাই বাড়িতে গিয়েছিল, মানে মেয়ে নতুন বিয়ে দিয়েছে তো ওই বাড়িতে গিয়েছিল বেড়াতে। 2 দিন আগে নতুন মেয়ে জামাই বাড়িতে গিয়েছিল। দুই দিন আগে নতুন মেয়ে জামাই বাড়িতে গিয়েছিল, সেখানে ভালো মন্দ খেয়েছিল তো তাই। সেখানে ভালো মন্দ খেয়েছিল তো তাই। সেখানে ভালো মন্দ খেয়েছিল তো তাই। রোগী মানে মহিলা এবার বলল, কি করব বলো, কি করব বলো, নতুন বিআইন সাহেব, নতুন বিআইন সাহেব জোর করে খাসির মাংস মুরগির মাংস খাইয়ে দিল। নতুন বিআইন সাহেব জোর করে খাসির মাংস মুরগির মাংস খাইয়ে দিল। নতুন বিআইন সাহেব জোর করে খাসির মাংস মুরগির মাংস খাইয়ে দিল। এবার ডাক্তার বলছে, জোর করে দিল, আপনি খেয়ে নিলেন? জোর করে দিল তাই আপনি খেয়ে নিলেন? কোশ্চেন মার্ক। এবার রোগী, না মানে না, না লিখে একটা কমা দেন, না মানে এত সুন্দর রান্না দেখে আমারও একটু লোভ হয়েছিল, মানে একটু লজ্জা পেয়ে বলছে। ওখানে ব্র্যাকেটে লিখতে পারেন যে লজ্জা পেয়ে লাজুক হাসি দিয়ে বলছে যে রান্নাটা দেখে আমারও লোভ হয়েছিল, এই জন্য মনে মনে আমারও খেতে ইচ্ছে হয়েছিল, মনে মনে আমারও খেতে ইচ্ছে হয়েছিল, তাই একটু বেশি খেলাম। দিস ইজ দ্য কেস। বুঝতে পারছেন? সুব্রত দা লিখতে পারছেন? আপনি তো আস্তে আস্তে লেট করে ফেললেন। আমি লিখতে পারছি না, আমি ওই নেট পাই ও না বুঝতে পরে। পারছি, আপনার তো সমস্যা আছে। হ্যাঁ ঠিক আছে, আপনি রেকর্ডিংটা শুনে নিন পরে। অজয় দা লিখছেন? শান্তনু তো লেখা হয়েছে? আমি লিখছি যে, কিন্তু এখানে আমার একটা প্রশ্ন যে একটা সুন্দর রান্না দেখে আমারও লোভ হয়েছিল তাই একটু বেশি খেলাম, এখানে কি কোনো পয়েন্ট আছে? লোভের মধ্যে কি পার্সেন্টেজটা পড়ে? দাঁড়ান, লোভ লেখা শেষ হয়েছে? হ্যাঁ আমি বলবো। ব্যাস, এবার দেখেন এখানে আমরা তাহলে কোন কোন পয়েন্টে আমরা এখানে আঘাত করব, কোন কোন জায়গাটা আমাদের কাছে স্ট্রাইকিং মনে হবে, যে এই মহিলাটার কোথায় কোথায় আসল ফিলিংসগুলো আছে কথার মধ্যে, সেটা আগে আরেকবার আমি আরেকবার
কেসটা বলে দিচ্ছি, আপনারা আবার ভালো করে বুঝবেন। রোগী বলছে আমার মানে টয়লেটে যেতে যেতে অবস্থা খারাপ। ডাক্তার জিজ্ঞেস করলো খাওয়া দাওয়ায় কোনো অনিয়ম হয়েছে, একটু লাজুক হেসে দিয়ে বলল একটু তো হয়েছে। এবার আমি বললাম কি হয়েছে একটু বলেন, কি করে হলো বা কি হয়েছিল। তো পাশে বসে হাজবেন্ড বলছে বুঝলেন তো, ওই নতুন মেয়ে জামাইয়ের বাড়িতে গিয়েছিল পরশুদিন, তো ওখানে একটু ভালো মন্দ খেয়েছে, তো ওই জন্য এই সমস্যা হয়েছে। এবার এই রোগী কি বলছে যে কি করব বলুন, বিআইন সাহেব জোর করে খাসির মাংস মুরগির মাংস খাইয়ে দিল। তো আমি জিজ্ঞেস করলাম যে জোর করে দিল তো খেয়ে নিলেন? তখন উনি একটু মুচকি হাসি দিয়ে বলল রান্নার মানে স্বাদ, চেহারা এত সুন্দর হয়েছিল, আমারও মনে মনে একটু খেতে চাইছিল, এই জন্য খাওয়াটা একটু বেশি হয়ে গেল। বিয়ান দিলেন, না করতে পারি না, এই জন্য আমার মনেও চাইছিল, একটু লোভ লোভ হয়েছিল, আমিও খেয়ে নিলাম। খাওয়ার পরে তারপরে তো যা হবার হলো, ব্যাস হয়ে গেল। এই হচ্ছে কেস। তো এইখানে কি কি রুব্রিক ধরা যায়, কোন কোন জায়গায় আঘাত করব বলেন? আগে দেখি আক্তার ভাই দেখেন তো কোন কি আমরা এখানে কি কোথায় কি ভাবতে পারি। আপনার মনে যেটা চিন্তা হবে আপনি সেটা বলবেন, খোলামেলা বলবেন, ভুল হলে সংশোধন করে দেওয়া হবে, কোনো সমস্যা নেই। আস্তে আস্তে হাঁটি হাঁটি পায়ে পায়ে শিখে যাবেন, কোনো অসুবিধা নেই। এখানে সবাই ওপেন। আক্তার ভাই শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি, নেটের সমস্যা তো একটু। হ্যাঁ, মহিলার কোন কথাটা আপনার মনে হলো, আপনার কাছে একটু অসঙ্গতিপূর্ণ মনে হলো, কোন কথাটায়? তার এই খাওয়ার পিছনে মূল কারণটা কোথায় বেশি দাঁড়ালো বলেন তো? ওই রান্না সুন্দর দেখে লোভ হলো। ভেরি গুড, একটা পয়েন্টেই থাকেন আপনি। এবার আরেক জায়গায় যাচ্ছি, একটা বললেই হবে, চারজনে চারটে পয়েন্ট বললে হবে। পলাশ দা এবার বলেন। রান্নার দেখে লোভ হয়েছিল, এবার আপনার কাছে কি মনে হচ্ছে? আর আমি অসুস্থ হয়ে গেছি, হুম, প্রচন্ড ব্যথার চোটে আমি শুয়েই পড়ছি স্যার। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনি শুধু শোনেন। আচ্ছা আচ্ছা, এবার সুব্রত দা কি শুনছেন? সুব্রত দার কি মনে হচ্ছে বলেন? স্যার আমি ভালো করে শুনতে পাচ্ছি না, মাঝে মধ্যে সমস্যা হয়ে যাচ্ছে বুঝছেন। ও বুঝছি বুঝছি, ঠিক আছে। এবার অজয় দা বলেন। ওই যে স্বামী বলতেছিল পাশে বসে, সে বলতে পারতেছিল না, লজ্জা লজ্জা ভাব। ওই যে হুম গুছিয়ে বলতে পারে না পাশে, আমি তো মনে করছি এটা হুম। তারটা স্বামী না না না, সে বলতে পারে না। ওইখানে ওইখানে না না না, ওইখানে হচ্ছে এমনি মহিলাটা একটু লজ্জা পেয়েছে, লজ্জা পাইলে উনি হুম। বলে দিছে, ঠিক আছে, এইখানে অতটা জোর দেওয়ার দরকার নেই। মানে ওই মহিলাটাই বলতো কিন্তু একটু সময় নিত আর কি, কিন্তু হাজব্যান্ড আছে পট করে বলে দিছে, এটা ওখানে হুম। ধরার অত প্রয়োজন নেই। আর কি আছে বলেন? আমরা একটা লজ্জা অ্যাঙ্গেল পেয়েছি। লজ্জা লজ্জা আছে, লজ্জাশীল মহিলাটা। আচ্ছা ঠিক আছে, এই লজ্জাটা কিন্তু ওইরকম লজ্জা না যে এখানে একটা রুব্রিক আমি ধরতে পারি যে টিমিডিটি ব্যাশফুল। এটা হলো প্রথমেই যদি রোগী কথা বলতে যদি খুব লাজুক ভাব থাকতো তখন এই রুব্রিকটা নিতাম, কিন্তু এই যে মাঝে মাঝে যখন বলতে লজ্জা পাচ্ছে তখন এটা রুব্রিকটা না নিলেও হবে, নেওয়া যায় কিন্তু না নিলেও হবে। ব্যাস, শান্তনুদা বলেন এবার। শান্তনুদা, হ্যাঁ দাদা,
শান্তনুদা মাইক্রোফোনটা কাছে নেন, কাছে নিয়ে তারপরে বলেন, তাহলে আমাদের শুনতে সুবিধা হবে। এইখানে যে আমরা কেসটা শুনলাম, যে ফিলিংটা আমরা বুঝলাম, কোন কোন জায়গায় আপনার স্ট্রাইকিং মনে হয়েছে যে সেইখানে একটা রুব্রিক নিলে আমরা মেডিসিনের কাছে চলে যেতে পারবো? একটা বলেছে আক্তার ভাই খুব সুন্দর, যে খাবার দেখে লোভ সামলাতে পারে না এই জন্য খেয়ে ফেলছে, একটা। আর কি আসতে পারে? আর অজয়দা বলছে লাজুক, হ্যাঁ ওটাও নিলাম, মনে করেন ওটাও নিলাম, ভালো। আর কি হতে পারে? আচ্ছা আমি বলে দিচ্ছি, সময় নষ্ট স্যার করার দরকার নেই। আমি একটা জায়গা বলি স্যার। হ্যাঁ হ্যাঁ বলেন। স্যার ওই শরীরটা অসুস্থ, পেট খারাপ হওয়ার শুরুটা থেকে হুম আপনার কাছে আসা অব্দি বিভিন্ন ধরনের ওইখানে চেঞ্জেবল আসছিল। না এইখানে তেমন কোনো চেঞ্জের কথা কিন্তু সে বলে নাই। এখানে যে তার পায়খানা এরকম হয়েছে, এই জন্য আমার শোনায় ভুল হয়েছে স্যার। ওটা আগের কেসে ছিল, আগের কেসে ছিল। এই কেসে পায়খানার রং দুইবারে দুই রকম বা এটা আসে নাই, এটা এটা আমরা এখানে শুনিনি। তো এখানে বলি দেখেন, এখানে সে যে এখানে বেশি খেয়ে ফেলেছে, তার জন্য কি কারণ দায়ী করেছে? এক হচ্ছে খাবারের রান্নার যে স্বাদ বা গন্ধ বা চেহারা, এটা দেখে তার লোভ হয়েছিল মনে মনে। আর প্রথমত কি, বিআইন সাহেব বলে কথা, নতুন বাড়িতে গেছে, নতুন মেয়ে জামাই বাড়ি, বিআইন সাহেব জোর করে খেয়েছে। না না খাও না, খাও না বিআইন, আরেক 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 পিস দিচ্ছি, আরেক পিস দিচ্ছি, নাও না খাও খাও, সুন্দর করে ঠেসে ঠেসে খাওয়াই দিল, না বলতে পারলো না। আর ওইদিকে হচ্ছে লোভ হলো। দুইটা পয়েন্ট কিন্তু এখানে, দুটো পয়েন্টে নিতে হবে। একটা হচ্ছে মাইন্ড, গ্রিড, কিউপিডিটি, লোভ, এই যে একটা। আর একটা হচ্ছে ইয়েল্ডিং ডিসপোজিশন, দুটো নিলে। আর অজয়দা যেটা বলছেন, টিমিডিটি ব্যাশফুল, যখন লাজুক লজ্জা পায় তখন টিমিডিটি ব্যাশফুল নেওয়া যায়, কিন্তু এখানে না নিলেও হবে, কারণ এটা হচ্ছে রোগীর কথা বলার ভিতরে একটু লজ্জা পেয়েছে পরিস্থিতি অনুযায়ী, কিন্তু এটা পরিস্থিতি না। যখন দেখবেন একটা মানুষের ন্যাচারালি সে খুব লাজুক, চেম্বারে আসলে কথা বলতে গেলেই এরকম করবে, মুখে ঘোমটা দিয়ে থাকবে, স্বামীর দিকে বারবার তাকাবে, মুখের দিকে তাকালেই বোঝা যাবে ও খুব লজ্জা পাচ্ছে, সেখানে টিমিডিটি ব্যাশফুল নিতে হয়। আর এক্ষেত্রেও নেওয়া যাবে, কিন্তু অতটা জোরালো না, আপনি নেন কোনো সমস্যা নেই। তাহলে তিনটে রুব্রিক কি? একটা হচ্ছে খাবার দেখে লোভ, আর একটা হচ্ছে জোর করে খাওয়াইছে, তারপরেই ডায়রিয়া শুরু হয়েছে। তাহলে আমরা আমরা রুব্রিক তিনটে এখানে আমি দিয়ে দিচ্ছি, দেখেন। আপনারা এই ধরনের পালসেটিলার কেস কিন্তু অবশ্যই পেয়ে যাবেন। কিন্তু আমরা কিন্তু পড়ার সময় কিন্তু ডুবটা কিন্তু পড়ি নাই মেডিসিনে, পারসিলাই। পালসেটিলা কি অনেক বড় মেডিসিন, বললাম না? হ্যাঁ হ্যাঁ, বড় মেডিসিন তো, এই যে সেটি, এই যে নতুন শিখে ফেললেন, নতুন শিখে ফেললেন যে। জি, এই দুটো পয়েন্ট ওখানে পড়া হয় নাই। হ্যাঁ হ্যাঁ, মাইন্ড, গ্রিড, GREED, গ্রিড মানে কি? লোভ, ঠিক আছে আমি লিখে দিচ্ছি। মাইন্ড, গ্রিড, গ্রিডই হচ্ছে আসল রুব্রিক, কিন্তু গ্রিডি নিলে আপনাকে ক্রস রেফারেন্স দিয়ে ইসে নিয়ে যাবে, এই রুব্রিকটা নিয়ে যাবে, কিউপিডিটি, গ্রিড কিউপিডিটি একসাথে, CUPIDITY, গ্রিড কিউপিডিটি। আর একটা হচ্ছে মাইন্ড, ইয়েল্ডিং ডিসপোজিশন, YELDING, ইয়েল্ডিং ডিসপোজিশন। ইয়েল্ডিং ডিসপোজিশন, এটা কি জোর করে এটা? এটা বলতেছি, দাঁড়ান। ডুব হলো গ্রিড, হুম জোর করে কি ইয়েল্ডিং ডিসপোজিশন এরকম? হুম 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 এই যে দেখেন দিয়ে দিছি। মাইন্ড, গ্রিড, কিউপিডিটি মানে আপনার লোভ হয়েছে, যখন কোনো খাবার দেখে বা কোনো কিছু দেখে লোভ হবে, আপনি এই রুব্রিকটা নেবেন, খাবার জিনিসে বিশেষ করে। হ্যাঁ, খাবার জিনিসে গ্রিড কিউপিডিটি এতে ধরবেন। আচ্ছা, আরেকটা হলো কি,
মাইন্ড Disposition. ইয়েল্ডিং ডিসপোজিশন, তার মানে কি জোর করে যখন কেউ খাওয়ায় একটু চাপাচাপি থাকবে, নাও না খাও না ধরো না, ও তখন না বলতে পারে না, মুখের উপর না বলতে পারে না। চাপাচাপি করার পরে যখন কোনো কিছু হয় ইয়েল্ডিং ডিসপোজিশন, ঠিক আছে। এই ইয়েল্ডিং ডিসপোজিশন কিন্তু শুধু এই খাবারের ক্ষেত্রে হয় না, চাপাচাপি এইভাবেও হয় না, অনেক সময় পরিস্থিতির চাপে পড়েও হয়। যেমন কিনা দেখেন কিরকম হয়, কিরকম হয় সেটা একটু বলি। পরিস্থিতির চাপে পড়ে এটা হয়, তখন কিরকম হতে পারে দেখেন, কোনো রোগী যদি বলে যে যখনই আমার সমস্যা হয়, যখনই আমার সমস্যা হয়, ভালো করে শুনবেন, ইয়েল্ডিং ডিসপোজিশন শুধু একজন আরেকজনকে জোর করে খাওয়া এটা কিন্তু না। এটা হলো একজন মানুষ যখন আরেকজন মানুষকে জোর করে খাওয়া ইয়েল্ডিং ডিসপোজিশন, এটা ঠিক আছে। আবার কখন হবে এটা আরেকটা পার্ট খেয়াল রাখেন। মনে করেন আপনার জ্বর হলো বা একটা রোগ হলো, এবার দেখা যাচ্ছে কি আপনি ওষুধ জানেন, আপনি ওষুধ না খেলেও এই সমস্যাটা চলে যাবে। মনে করেন সর্দি হয়েছে, ঠান্ডা লেগেছে, জ্বর হয়নি, আপনি বিকেলবেলা পর্যন্ত অপেক্ষা করলে একটু চাটা খেলে ঠিক হয়ে যাবে, কিন্তু আপনি ওই পর্যন্ত আপনার সময় করার টাইম নেওয়ার সময় নেই। আপনি কি করবেন, তাড়াতাড়ি একটা কি খাবেন, নাভা খেয়ে নিলেন বা ঠান্ডার ওষুধ খেয়ে নিলেন। কি কারণ, কারণ আপনার বাইরে যেতে হবে এখনই, আপনার এখনই বাইরে যেতে হবে, এই সর্দি ঠান্ডা নিয়ে যাওয়া যাবে না, ঠিক আছে। আপনি বাধ্য হলেন পরিস্থিতির কারণে, পরিস্থিতির কারণ কি কারণে, আপনার অফিসে যেতে হবে, অফিসে গিয়ে তো বারবার নাক ঝাড়া নাক পোছা এইসব তো হবে না। মানুষ কি বলতে পারে, মনে করেন আপনি একজন ম্যানেজার, ব্যাংকের ম্যানেজার বা অমুক, কিন্তু কি হলো ওখানে আপনি যাবেন তো একটু অপেক্ষা করবেন বিকাল পর্যন্ত না, কারণ আপনি একজন ডিগনিফাইড লোক, আপনি মানুষের সামনে যদি নাক ঝাড়েন এটা সেটা, এই চিন্তা করে আপনি বললেন কি না আমার অত দেরি করার টাইম নেই, আমার এখনই ওষুধ খেতে হবে, বাধ্য হয়ে চাপের পড়ে আপনি যখন খাবেন পরিস্থিতির কারণে, দেখা গেল না আপনার জ্বর হলো, জ্বর হলেও অনেক সময় একদিন দুই দিন পরে কমে যায়, কিন্তু আপনি ওষুধ না খেয়ে থাকতে পারতেছেন না, কারণ আপনার ছেলেকে নিয়ে স্কুলে যেতে হবে, আপনার অফিসে যেতেই হবে, আপনি পরিস্থিতির কারণে, এই কাজের পিছনে মূল কারণ পরিস্থিতির কারণে আপনি খেয়ে নিলেন, এখানেও ইয়েল্ডিং ডিসপোজিশন নেবেন। যখন পরিস্থিতির কারণে আপনি একটা কাজ বাধ্য হয়ে করেন সেখানেও ইয়েল্ডিং ডিসপোজিশন, এই যে একটা বললাম। আর একটা কি, যখন আপনাকে কেউ জোর করে কোনো একটা কিছু দিচ্ছে, নিচ্ছেন বা খাচ্ছেন, আপনি প্রথমে একটু বাধা দিলেন যে না দিয়েন না দিয়েন না, কিন্তু তারপরেও আপনি খেতে বাধ্য হলেন চাপাচাপির কারণে। আর এখানেও দেখেন আপনি প্রথমে ওষুধ খেতে চাচ্ছেন না, যে না দেখবো কিনা দেখি, কিছুক্ষণ চললেন, সকাল থেকে দেখা গেল 8টা 9টা পর্যন্ত চললেন, দেখি কমে কিনা, না আমার তো কাজ পড়ে রয়েছে, আমার এটা না খেলে আমার তো কাজ করতে পারবো না, বাধ্য হয়ে আপনি খেয়ে নিলেন, তখন কি ইয়েল্ডিং ডিসপোজিশন, ঠিক আছে। বেশি টাইম নেবে না এখানে, বেশি টাইম নেবে না, ওই কাজের কারণেই চিন্তাতে আপনি খেয়ে নিলেন, ইয়েল্ডিং ডিসপোজিশন হয়ে গেল। তো এখানে এই যে দেখেন পালসেটিলার জন্য ইয়েল্ডিং ডিসপোজিশন আছে, কোকুলাসে আছে, বিভিন্ন ওষুধে আছে। তাহলে এই রুব্রিকটা কখন ধরতে হবে, দুটো জিনিস সবসময় মাথায় থাকবে, যে একজন আরেকজনকে যখন মানে সাদাসাদি করবে, না খাও না, একটা খেলে কিছু হবে না, খাও না বিএন সাহেব খাও, এক পিস খেলে বেশি কিচ্ছু হবে না, দুটো রসগোল্লা দিল আর একটা দিল তিনটা, আরে খাও না, একদিন বেশি খেলে কিছু হয় না। এই যে দেখেন চাপাচাপি করলো ইয়েল্ডিং ডিসপোজিশন। আর যদি লোভ থাকে ওর উপরে, না তো সেরকম বড় মাপের রসগোল্লা খাই না একটা, কি হবে, গ্রিড, ধরে বললেন গ্রিড কিউবিডিটি আর হচ্ছে ইয়েল্ডিং ডিসপোজিশন পালসেটিকা, ব্যাস হয়ে গেল। এইভাবে হচ্ছে আমাদের রুব্রিক ধরতে হয়। তো এবার আসুন, আমাদের পালসেটিলা কিন্তু মোটামুটি ধরতে মানে মোটামুটি বোঝা গেছে, এখন ক্লিনিকে যদি আসে মোটামুটি পালসেটিলা পিকচার আপনাদের মাথায় টুকটাক হিট করবে, করবে কিনা বলেন, এটা যদি মাথায় রাখতে পারেন। কিন্তু আপনি যদি এটা একদিন পর পর খাতাগুলো খুলতে হয়, এই যে আজকে শিখলেন যা যা লিখছেন, যদি না লিখে পারেন এখানে রেকর্ডিং যাবে, রেকর্ডিংটা আরেকবার দেখবেন, দেখে আপনি মূল পয়েন্টগুলো লিখবেন, লিখে আপনি টেবিলের উপরে রাখলেন বা যেখানে রাখলেন একটু দেখলেন, আগের দিন ক্লাসের আগে দেখলেন বা ফাঁক পাইলেই দেখবেন। নিয়ম হলো একটা জিনিস শেখার পরে ওই জিনিসটা লিখে আপনি 6 ঘন্টা 10 ঘন্টা ফেলে রাখতে হয়, ওটা দেখতে হবে না, এর মধ্যে 6 ঘন্টা 10 ঘন্টা পরে আবার নতুন করে দেখবেন, ওটা তখন মাথায় আবার ব্রেনে নতুন করে সেট হয়, ওটা স্ট্রং বেশি হয়, যেটা হচ্ছে নিয়ম। তো বাই দা ওয়ে, আজকে আমরা মোটামুটি পালসেটিলা ছোটোখাটো A to Z দেখে নিলাম, আশা করি প্রেসক্রিপশন করার মতো আপনাদের কিছুটা হলেও দক্ষতা হবে, আশা করছি, আশা রাখি। আজকে দেখুন সুন্দর একটা মেডিসিনের এন্ট্রি পয়েন্ট বা জার্নি আমরা শুরু করব।
এই মেডিসিনটা ক্লাসিক্যাল যারা করে এটা হর হামেশা মুড়ি মুড়ি মুড়কির মতো ব্যবহার করে, আমি দেখেছি অহরহ ব্যবহার করে। কোথায় কোথায় ব্যবহার করে? মনে করেন দীর্ঘদিন কোনো অ্যালোপ্যাথি ওষুধ খেলো, দীর্ঘদিন ধরে আরেকটা ডাক্তারের কাছে চিকিৎসাধীন ছিল, হোমিওপ্যাথিও হতে পারে, অ্যালোপ্যাথি হতে পারে, বা অন্য কোনো ইয়েতে হতে পারে। আপনার কাছে প্রথম আসলেই আমরা আগে এই ওষুধটা ব্যবহার করে ফেলি, যে আগের ওই ওষুধের অ্যাকশনগুলো সব আগে কাটিং করে দিই, একেবারে রিমুভ করে দিই, তারপরে আমি আমার ওষুধ দেবো। এই চিন্তা ভাবনা করেই ওই ওষুধটা দিয়ে দেয়। কারা দেয়? যারা ক্লাসিক্যালভাবে প্র্যাকটিস করেন। কিন্তু এটা কিন্তু একটা ভুল ধারণা, এটা কিন্তু একটা ভুল আইডিয়া, ঠিক আছে? এগুলো কিন্তু আসলে হোমিওপ্যাথি কখনো অ্যাপ্রুভ করে না, কিন্তু আমরা ভুলবশত এটা করে ফেলি। সেই মেডিসিনটা কি? সেই মেডিসিনটা হচ্ছে থুজা। থুজা যখন দেখবেন অ্যালোপ্যাথি হোমিওপ্যাথি বহুত রকমের ওষুধ খাইছে, এটা সেটা খেয়েছে, খেয়ে এখন অবশেষে আপনার কাছে আসছে, তখন আপনি থুজা দিবেন। অথবা দেখা গেল যে আসিল হলো, আসিল একটা হলো, মেরে দিল থুজা। এই যে এখন কত নন মেডিকেল পার্সন আছে, এই যে বিভিন্ন পাড়া মহল্লায় দেখি, আসলেই বলে আমাকে একটু থুজা দেন তো। আমি যে কি হয়েছে, থুজা কেন চাইছেন? বলে না আমার মেয়ের হাতে একটা আসিল হয়েছে, থুজা আছে। তো আমি ভাবি দেখেন যে আসিল হলেই থুজা, টিউমার হলেই থুজা। এইভাবে কিন্তু শুধু সাধারণ পাবলিকে ইউজ করতেছে তা না, পাবলিকরাও অনেক চালাক, যে হোমিওপ্যাথি ডাক্তারবাবুর কাছে গেলেই 200 300 500 1000 বিল উঠবে, ওর থেকে আমি ফার্মেসিতে গিয়ে আমি একটু থুজা কিনে নিয়ে আসি। তো থুজা কিনে ওরা তো ফাইল ধরে দিবে, ফাইল ধরে ধরে 5 ফোঁটা 10 ফোঁটা করে সকালে বিকেলে খাওয়াচ্ছে। সে টিউমারও ভালো হয় না, আসিলও ভালো হয় না। হ্যাঁ, কাকতালীয়ভাবে দু একজন হচ্ছে, কাকতালীয়ভাবে দুই একটা হচ্ছে না তা না, যা সিমটমে মিলে যাচ্ছে, ইসের সাথে মিলে যাচ্ছে, সে তো হচ্ছে। আর যা হচ্ছে না, এইবার বলে ওই হোমিওপ্যাথি ওষুধ হলো ভুয়া, যত সব এই এতদিন ধরে খালো, দাম দিয়ে ওষুধ কিনে নিয়ে আসলাম এত টাকা দিয়ে, কোনো কাজ হয় না। কিন্তু তারা তো এই সায়েন্সের গোপন রহস্য তো জানে না। আর যারা আমরাই নিজেরাই যে ভুলগুলো করি, যারা একটু পড়ালেখা জানি তারা তো করি না, বা এইটা নিয়ে আমাদের যাদের নলেজ আছে তারা এই ভুলগুলো করি না, ইচ্ছা মতো থুজা টুজা দিই না। দিই যদি আচিল যদি এরকম হয়, এরকম যদি ফুলকপির মধ্যে হয়, সেক্ষেত্রে থুজা দিই, ঠিক আছে? আর এই ছাড়াও অনেকে আছেন যে একজন দীর্ঘদিন ধরে বহুত রকমের চিকিৎসা করছেন, অ্যালোপ্যাথি হোমিওপ্যাথি আয়ুর্বেদিক কবিরাজি, আসার পরে মেরে দাও থুজা, তারপরে কয়েকদিন পরে লক্ষণ বেশি উঠবে, তারপরে তুমি তোমার ওষুধ চিকিৎসা করবে। এটা কিন্তু পুরোপুরি একটা ভুল ডিসিশন এবং রং প্রেসক্রিপশন, মনে রাখবেন। তো দেখুন, আজকে আমরা সেই থুজা নিয়েই আমরা আজকে এন্ট্রি পয়েন্টে আমরা যাচ্ছি। থুজার কোর ফিলিংটা এখন মাইন্ড বলবো, ঠিক আছে? ও না, মাইন্ড না, মাইন্ড তো পরে আসতে হবে। আগে একটু লিখে নিন, আজকে একটু দ্রুত লিখতে হবে। আজকে আমরা ক্লাসিক্যাল যে কথাগুলো আছে আমরা সেগুলো একটু লিখবো। পয়েন্ট দেন। নাম্বার 1 ক্লাসিক্যাল, লেখেন ক্লাসিক্যাল। 1 নাম্বার এভাবে 1 2 3 এভাবে নিচে নিচে লিখবেন। প্রথমে লেখেন কালো চুল। এগুলো কিন্তু এক বইতে পাবেন না, বিভিন্ন বই থেকে কিন্তু এটা কালেক্ট করা হয়েছে। কালো চুল, গায়ের রং কালো, ভুঁড়িওয়ালা মোটা চেহারার লোক। একসাথে লাগবেন, কালো চুল, কালো চেহারা, ভুঁড়িওয়ালা মোটা চেহারার লোক, ব্যাস, এক লাইনে শেষ। প্রথমে লাগবেন কালো চুল, তারপর লাগবেন কালো চেহারা, তার ওর গায়ের রং কিন্তু কালো। আর কি ভুঁড়িওয়ালা মোটা লোক, মানে সাধারণত এরা ভুঁড়িওয়ালা মোটা লোক। প্রথমে কি বললাম? কালো চুল, কালো চেহারার মানুষ এবং ভুঁড়িওয়ালা মোটা লোক। এবার 2 নাম্বার পয়েন্ট, নখ পুরু, মানে নখ মোটা হয় এবং ঢেউ খেলানো, মানে নখ দেখবেন এরকম আমাদের মতো এরকম প্লেন না, এই যে যেমন প্লেন দেখতেছেন এরকম প্লেন না, কিন্তু এখানে দেখবেন একটু ভাঁজ ভাঁজ আছে, বিশেষ করে এই বৃদ্ধ আঙুল দুটো
খেয়াল করলে খেয়াল করবেন যেখানে একটু ভাঁজ ভাঁজ আছে, ঢেউ খেলা যায়। 3 নাম্বার, দাঁতের গোড়া ক্ষয়ে যায়। দাঁতের গোড়া দেখবেন ফাঁকা ফাঁকা, কিন্তু উপরে আবার মিশানো। গোড়ার ভিতর দেখবেন এখানে ফাঁকা ফাঁকা, উপরে ঠিকই মিশানো, উপরে কিছু হয় না কিন্তু তলা ক্ষয়ে যাচ্ছে। তাহলে কি লিখবেন? দাঁতের গোড়া ক্ষয়ে যায়, ডগা ঠিক থাকে, ডগা ঠিক থাকে। চার নাম্বার, কেবলমাত্র আবৃত স্থানগুলোতেই, কেবলমাত্র আবৃত মানে জামার তলে, জামার তলে, গেঞ্জির তলে, মানে যে সমস্ত জায়গায় আলগা, এই জায়গায় কিছু হবে না তার। আলগা স্থানে উদ্ভিদগুলো হয় না, বিভিন্ন রকম উদ্ভিদ হয় না, ঘামাচি হতে পারে, ফোড়া হতে পারে, তারপরে ইয়ে হতে পারে, টিউমার হতে পারে, এইগুলো বেশিরভাগ ক্ষেত্রে আবৃত স্থানে হয় বেশি। বাইরেও হয়, আবৃত স্থানে আগে হয়। এবার জিজ্ঞেস করতে হয় যে আপনার এগুলো হয়েছিল আগে কোথায় হয়েছিল। আমি কিন্তু জিজ্ঞেস করি যে আপনার টিউমার বা আপনার আচিল কয়টা আছে, বলে অনেক আছে। আগে কোথায় হয়েছিল, বলে এই গায়ের এখানে হয়েছে। যদি ওর যদি আবৃত স্থানেই শুধু হতো তাহলে ও কিন্তু জীবনে ওষুধ খেতে আসতো না। এখন আবৃত স্থান ছেড়ে বাইরে চলে আসছে, তার মানে এখন ওই রোগ তাকে টেনে নিয়ে আসছে, যে এত এখন তো মানুষ দেখলেই সমস্যা, এটা সেটা প্রশ্ন করবে, এখন আমার যেতেই হবে। মানুষের টিউমার এত জায়গায় রেখে কপালে কেন হয়? মানে ওর ভিতরে এমন কোনো শত্রু দ্বারা অ্যাটাক হয়েছে, ওকে দ্রুত ভাইটাল ফোর্স ওকে ডাক্তারের কাছে টেনে নিয়ে যাচ্ছে। ওই ওই টিউমারটা যদি ঘাড়ে হতো আসতো না, এমন জায়গায় হয়েছে ও মানে লোক লজ্জায় মানুষের প্রশ্নের জবাব দিতে পারবে না, এই জন্য সে দ্রুত টেনে নিয়ে যাবে। ভাইটাল ফোর্স এরকম, এরকম ভাইটাল ফোর্স, তার এরকম বুদ্ধি যে ভাইটাল ফোর্স একজন মানুষকে কখন ডাক্তারের কাছে নিয়ে যাবে, এগুলো সে ভালো করেই বোঝে। মানুষ কি, বডি কি, বডি তো কিছুই না, বডির ভিতরে যে ভাইটাল ফোর্স ওইটা হলো আসল মানুষ, এবং ওই ভাইটাল ফোর্সকে চালায় হচ্ছে মাইন্ড। এগুলো জানবেন, হায়ার লেভেলে যখন পড়বেন তখন জানবেন। আচ্ছা, যাই হোক, 4 নাম্বার, ঘন ঘন ঠান্ডা লাগে, ঘন ঘন ঠান্ডা লাগে, এটুক লেখেন। মানে হাইড্রোজেনেট, হাইড্রোজেনেট ধাতু আর কি, ওটা লেখার দরকার নেই। হাইড্রোজেনেট মানে ধাতু বিশিষ্ট বলে, আমার দরকার নেই। ঘন ঘন ঠান্ডা লাগে, আর কিছু লেখা লাগবে না। শরীরের যেখানে সেখানে টিউমার বা আচিল হয়, আরেকটা পয়েন্টে লিখবেন, শরীরের যেখানে সেখানে আচিল বা টিউমার হয়। আচিল দেখতে অনেকটা ফুলকপির মতো, আচিল দেখতে অনেকটা ফুলকপির মতো। কি বললাম? শরীরের বিভিন্ন স্থানে টিউমার বা আচিল হয়, আচিল দেখতে অনেকটা ফুলকপির মতো, এটা আমরা জানি। দেখবেন অনেকের ইয়ে হয়, মলদারে পাইলস হয়। এবং আমি দেখেছি যে ওই পাইলস দেখতে খানিকটা ফুলকপির মতো, মানে একটাই হয়েছে বাট এরকম ছড়ায় বড় হয়ে গেছে চারিদিকে। ওখানে তুষার দিতে পারবেন, শুধু আচিল না, পাইলসও দিতে পারবেন। আচ্ছা, তারপরের নাম্বার লেখেন, যে কোনো টিকা নেওয়ার পর থেকে অসুস্থতার ইতিহাস, যে কোনো টিকা নেওয়ার পর থেকে অসুস্থতার ইতিহাস। যেমন কিনা এই করোনার টিকা নেওয়ার পর থেকে যদি অসুস্থতার ইতিহাস হয়, আমরা এটা চিন্তা করতে পারি। আর ছোটবেলায় যারা টিকা নেয় বাচ্চারা, ওই টিকা নেওয়ার পর থেকেই অসুস্থতার ইতিহাস শুরু। টিকা নেওয়ার পর থেকে অনেকে দেখবেন বাচ্চারা স্পিচ ডিলে, মানে কথা বলতে দেরি করে, অটিজম গ্রো করে, এরকম হয়ে যায়। কিন্তু সেক্ষেত্রে আপনি থুজার কথা ভাবতে পারেন, কিন্তু শুধু টিকা নিলেই হবে না, আরও অনেক সিমটম মিলাতে হবে। একটা সিমটমের উপরে দিবেন না, একটা সিমটমের উপর দিবেন যখন সিঙ্গেল রুব্রিকে আসতে পারবেন, সেটা পরে। আগে আমি ক্লাসিক্যাল যেগুলো আছে স্বাভাবিকভাবে এগুলো আমি বলে নিই। টিকা নেওয়ার পর থেকে অসুস্থতা শুরুর ইতিহাস। এইবার
গান বাজনা তাকে ব্যথিত করে তোলে। গান বাজনা শুনলেই তার মন খারাপ হয়ে যায়, তাকে খুব ব্যথা দেয়। গান বাজনা তাকে ব্যথিত করে তোলে, কমা কান্না পায়, এই জন্য গান বাজনা এড়িয়ে চলে। তারপরের পয়েন্টে যান। দুর্বল স্মৃতিশক্তি, দুর্বল স্মৃতিশক্তি সবকিছু ভুলে যায়। দুর্বল স্মৃতিশক্তি সবগুলো ভুলে যায়। এবার লেখেন, সে খুব সিক্রেটিভ, সে খুব গোপন প্রিয় বা সিক্রেটিভ। চেম্বারে এসে কম কথা বলে, চেম্বারে এসে কম কথা বলে, মেপে মেপে কথা বলে, মেপে মেপে কথা বলে, মানে যেটুক দরকার সেটুক, তার বেশি আপনারা বলবেন না। আপনি বিভিন্নভাবে তার মুখ থেকে কথা বের করার চেষ্টা করবেন না, যেটুক জিজ্ঞেস করবেন সেটুক, মেপে মেপে কথা বলবে। খুব ইম্পর্ট্যান্ট কিন্তু। চেম্বারে এসে কম কথা বলে, মেপে মেপে কথা বলে। এরপরে পয়েন্ট লেখেন, সীমিত বন্ধু, সীমিত বন্ধু বান্ধব, মানে বন্ধু বান্ধব কম। সীমিত মেলামেশা, মানে বন্ধুদের সাথে মেলামেশাও কম করে। 2-4 জন পছন্দের সঙ্গী ছাড়া কারোর সাথে মেলামেশা করে না। ওর পছন্দের 2-4 জন সঙ্গী থাকে, ওই তাদের সাথেই শুধু একটু মিশবে, তাও সারাদিন রাত মিশবে না, মাঝে মধ্যে। ওর বাইরে তো কারোর সাথে মিশবেই না, পছন্দের 2-4 জন থাকে, ওদের সাথেই সে সবসময় মিশতে পছন্দ করে, অন্য কারোর সাথে মেশে না। এবার আর একটা প্যাথোলজিক্যাল লক্ষণ দিব, এটা দিয়েই শেষ হবে। আরেকটা লক্ষণ হচ্ছে, আমরা জানি তুজার গনোরিয়া রোগ হয়, তা এখানে ওই কথাটা লিখবেন, গনোরিয়া রোগে মূত্রনালী দিয়ে সবসময় প্রস্রাব বের হচ্ছে এমন অনুভূতি। যদিও বের হয় না, কিন্তু মনে হয় যে ওখান থেকে প্রস্রাব বুঝি বের হয়ে যাবে, বের হয়ে যাবে, বা বের হয়ে অনেক সময় যায়ও, আবার অনেক সময় যায় না। মানে তার এটা ডেলুশন, মানে সবসময় ভাবে যে ওইখান থেকে পড়তেছে, অনেক সময় পড়েও। তাহলে কি বললাম, গনোরিয়া রোগে মূত্রনালী দিয়ে সবসময় প্রস্রাব বের হচ্ছে এমন অনুভূতি। এবার দেখেন, অনেক সময় ক্লাসিক্যাল যারা করে তারা অনেক সময় দেখে যে গনোরিয়া যে পুষ পড়ে এটা কি সাদা নাকি কি বলে হলুদ, এগুলো কিন্তু জিজ্ঞেস করে। আমাদের এসব কিছু জানার দরকার হয় না। গনোরিয়া রোগে কিরকম ওর যে ইটা বের হয়, পুষটা বের হয়, সাদা না দরকার হয় না। আর এই গনোরিয়া রোগের জন্য তো শুধু থুজা না, অন্যান্য যে কোনো রোগ ওষুধ আসতে পারে, মেডোরিনাম আসতে পারে, বা অন্য যে কোনো ওষুধ, সালফার আসতে পারে। কিন্তু ক্লাসিক্যালি থুজাটা কোন কোন জায়গায় ইউজ করে আমরা শুধু সেটাই এখন দেখলাম। কিন্তু যখন মাইন্ডে যাবেন দেখবেন যে কোনো ওষুধ চলে আসতে পারে। থুজার কিছু মাইন্ড বিষয় আছে, এগুলো কি বললাম এতক্ষণ, যা বললাম ক্লাসিক্যাল আইডিয়া, যে এই লক্ষণগুলো যদি থাকে তাহলে সে বুঝতে হবে তাকে থুজা দিতে হবে। কিন্তু এই যে লক্ষণগুলো আছে, সে কেন সিক্রেটিভ হয়, হ্যাঁ, তারপরে সে কোনো কথা কম বলে, হ্যাঁ, তার ওই কেন কি বলে টিউমার হোক, অ্যাসিড হোক, কেন শরীরের ভিতরের দিকে আগে হয়, ঠিক আছে, অনেক সুন্দর সুন্দর জিনিস আছে। অনেক সময় দেখবেন থুজার এই বাচ্চারা, একটা পয়েন্ট বলি, তার বেশি বলবো না,
ওদেরকে বলা হচ্ছে টম বয় বলে, ঠিক আছে। ওই থুজার বাচ্চারা দেখবেন ওই যদি বাথরুম টুম থাকে, বাড়ির বাইরে যদি বাথরুম টু থাকে, বাথরুমে যদি কেউ যদি পায়খানা বা টয়লেট করতে বসে, ও যদি ফুটা থাকে গিয়ে ফুটা দিয়ে দেখে। মা বাবা যদি কখনো বিছানায় মানে যদি মেলামেশা করে, ওই ছেলে গোপন গোপনে আড়ালে পর্দা দিয়ে দেখে। এত ডেঞ্জারাস, ঠিক আছে। থুজা বাচ্চাদের ছোট একটা ক্যারেক্টার বলে দিলাম, থুজা থুজা মানে ও হচ্ছে এই এই জিনিসগুলো করে, মানে বাথরুম টয়লেটের ফুটা দিয়ে দেখে। আমি এরকম কয়েকটা বাচ্চা পেয়েছি, মাইরও দিছে অনেককে। কি ওর মারতেছো কেন? আরে বলেন না, আমরা এই বাথরুমে গেলেই ও দূরের থেকে এসে ওই বাথরুমের ফুটা দিয়ে আমাদের দেখবে, কি পুরুষ কি মহিলা সবাইকে এসে দেখবে। আর মা বাবা যদি কখনো দেখা যাচ্ছে রাতে সেক্স করে, ও ঘুমাবে না, ও আস্তে উঠে এসে পর্দা আড়াল দিয়ে দেখে। ব্যাস, সিক্রেটিভ একটা জিনিস দিয়ে দিলাম। এরকম যদি পান, থুজা একেবারে সিএম 2 শক্তি মেরে দেবেন আর দেখবে না। বাই দ্য ওয়ে, আজকে এইটা ছিল আমাদের কেস। তো মানে এটা ছিল আজকে আমাদের যে পালসেটিলার কেসগুলো বললাম, আর থুজা আমরা শুরু করেছি। আমরা পরের দিন থুজার মাইন্ড নিয়ে কথা বলবো। আজকে আর সময় নেই, আজকে আর কোনো কোশ্চেন আনসার নিব না, পরের দিন আমরা নিব, ঠিক আছে। আজকে এই পর্যন্ত আমরা শেষ করছি। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি, নমস্কার। পলাশদা, হ্যাঁ স্যার। হ্যালো। তাহলে আমি আপনাকে একটু পরে ফোন দিচ্ছি, ঠিক আছে। আমি বের হয়ে যাচ্ছি, আর ওই রেকর্ডিংটা যদি পারেন আজকে না হলে কালকে ছেড়ে দিন, আপনি তো অসুস্থ, ঠিক আছে। দিব না। ঠিক আছে শান্তনু দা, নমস্কার। আক্তার ভাই, আদাব। স্যার ভালো থাকেন। ঠিক আছে। শুভরাত্রি।